নমস্কার বন্ধুরা, আমার নাম শুভদীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল মিডল ক্লাস ড্রিম। আজকের এই ভিডিওতে থাকছে বাঘ, হাতি, হরিণ, শিয়াল, পাহাড়, নদী এবং জঙ্গল নিয়ে আমার জিম করবেট ন্যাশনাল পার্ক ঘোরার অভিজ্ঞতা, এবং আপনারাও কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়া নিজের ঘরে বসে সমস্ত বুকিং করে খুব সহজে কিভাবে জিম করবেট ঘুরে আসতে পারবেন তার বিবরণ। আমার কেদারধাম যাত্রার ভিডিওটার মতো এখানেও আমি জিম করবেট যেতে হলে আপনাদের কী কী ডকুমেন্টেশনের প্রয়োজন হবে, কোথায় থাকবেন এবং কত কী খরচ হতে পারে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করলাম। জিম করবেট আসতে হলে সবার আগে আপনার জঙ্গলের এন্ট্রি পারমিট বুক করতে হবে। সেটার জন্য জিম করবেট ন্যাশনাল পার্ক সম্বন্ধে একটু জেনে রাখা ভালো। এটার ভৌগোলিক অবস্থান উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল ডিস্ট্রিক্টে। রামনগর হলো এর নিয়ারেস্ট শহর। এই পার্কের বর্তমান এরিয়া হলো 1288 বর্গ কিলোমিটার, যেখানে 617 রকম প্রজাতির গাছ, 50 রকম প্রজাতির ম্যামেলস, 580 রকম প্রজাতির বার্ডস এবং 25 রকম প্রজাতির রেপটাইল দেখা যায়। 1936 সালে এশিয়া তথা ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হিসাবে এটিকে চিহ্নিত করে ব্রিটিশরা এবং এটার নাম রাখে হেলিস ন্যাশনাল পার্ক। স্বাধীনতার পরে 1954 সালে এটির নামকরণ করা হয় রামনগর ন্যাশনাল পার্ক, এবং 1956 সালে ফেমাস হান্টার জিম করবেট সাহেবের মৃত্যুর পর এটির নামকরণ করা হয় করবেট ন্যাশনাল পার্ক। বর্তমানে এখানে 260টির বেশি বাঘ আছে বলে জানা যায়। এই সমস্ত ডেটা করবেটের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে গিয়ে সেগুলো চেক করতে পারেন। এখানে আরও একটা কথা বলে রাখা দরকার, জিম করবেট লিখে গুগলে সার্চ করলে জিম করবেট নামে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এদের মধ্যে শুধুমাত্র করবেট gov.org বলে যে ওয়েবসাইটটা আসবে সেটাই একমাত্র অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট। বাকিগুলো কিন্তু সব ফেক ওয়েবসাইট, এবং এদের মাধ্যমে বুকিং করলে আপনাদের পুরো টাকাটাই কিন্তু জলে যাবে। তাই এই ব্যাপারে সাবধান থাকবেন। সবথেকে ভালো আপনি গুগলে লিখবেন করবেট gov.org এবং স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটির লিঙ্কে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা এই ভিডিও এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। করবেট gov.org এই লিঙ্কে ক্লিক করলে এই রকম একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ট আসবে, যেখানে অন্য যত নকল আনঅথরাইজড ওয়েবসাইট আছে তার ডিটেলস দেখাবে। অ্যালার্টটিকে ক্লোজ করুন এবং কোন জোনের জন্য পারমিট বুক করবেন সেটা জেনে নিন। করবেট ন্যাশনাল পার্কে কোর এবং বাফার মিলিয়ে মোট 8টি জোন আছে। এর মধ্যে ঝিরনা, ঢেলা, গার্জিয়া থ্রু আউট দ্য ইয়ার খোলা থাকে, মানে আপনি সারা বছরই চাইলে এই পার্টিকুলার জোনগুলোতে যেতে পারেন। এবং বাকি জোনগুলো যেমন বীজরানী, ধিকালা, দুর্গা দেবী, সোন নদী, পোখরাও, এইগুলোর গেট নভেম্বরের 15 তারিখের পর ওপেন হয় এবং নেক্সট বছর জুনের 15 তারিখের পর আবার বন্ধ হয়ে যায়, কেননা এরপর মনসুন বা বৃষ্টি শুরু হয়ে যায় জঙ্গলে, এবং এই জোনগুলোর ভিতরে তখন গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায়। এবার বলি কত রকমের পারমিট হয়। প্রথমত ডে সাফারি। ধিকালা জোন বাদ দিয়ে সব জোনেই ডে সাফারি হয়ে থাকে। জোন ওয়াইজ প্রতিটি ডে সাফারির কি খরচ হয় সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে বলে রাখা দরকার, আপনারা যখন সাফারি বুক করবেন তখন শুধুমাত্র পারমিট চার্জ অর্থাৎ 3,380 টাকাই দিতে হবে। বাকি ভেহিকেল চার্জ এবং গাইড চার্জ সেটা যখন আপনি নির্দিষ্ট জোনের গেটে গিয়ে পৌঁছবেন তখন আপনাকে ক্যাশে দিতে হবে। একটা সাফারিতে একসাথে ম্যাক্সিমাম 6জন অ্যাডাল্ট এবং 2জন চিলড্রেন একসাথে বুক হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একাও যান অথবা একসাথে 6জন যান আপনাকে 3,380 টাকাই দিতে হবে। ডে সাফারিতে দুটো অপশন থাকে, মর্নিং সাফারি এবং ইভিনিং সাফারি। তাই যখন ডে সাফারি বুক করবেন তখন আপনার সুবিধা মতো মর্নিং বা ইভিনিং যেটা আপনার ইচ্ছে সেটা বুক করবেন। এবার বলি নাইট স্টের ব্যাপারে। জঙ্গলের প্রতিটি জোনে নাইট স্টে করার জন্য কিছু ফরেস্ট রেস্ট হাউস বা এফআরএইচ আছে। আপনারা যদি নাইট স্টে বুক করেন তাহলে এইগুলোর একটিতে রাত্রি যাপন করার সুযোগ পাবেন। যে দিনের নাইট স্টে বুক করছেন সেই দিনের একটা ইভিনিং সাফারি এবং তার পরের দিনের একটা মর্নিং সাফারি নাইট স্টে যখন বুক করবেন একই সাথে বুক হয়। তাই আলাদা করে আপনাকে সেই দিনের ইভিনিং বা পরের দিনের মর্নিং সাফারি বুক করতে হবে না। নাইট স্টে যখন বুক হয় তখন তার সাথে দুটো সাফারির প্রাইস অলরেডি ইনক্লুড করা থাকে। এক্ষেত্রেও আপনাদের শুধুমাত্র পারমিটের টাকাই দিতে হবে। বাকি গাইড এবং ড্রাইভার এবং গাড়ির চার্জ আপনাকে নির্দিষ্ট জোনের গেটে গিয়ে ক্যাশে দিতে হবে। জোন ওয়াইজ রুম অ্যাভেলেবিলিটি যখন আপনি বুক করবেন তখন দেখতে পেয়ে যাবেন। জঙ্গলে প্রবেশের শেষ অপশন হলো ক্যান্টার সাফারি। ক্যান্টার সাফারি শুধুমাত্র ধিকালা জোনে হয়ে থাকে।
জোন প্রতি প্রাইসিং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্যান্টার বেসিক্যালি একটা ছোট বাস যার মধ্যে একসাথে 18 জন বসতে পারে। আমার সাজেশন, ক্যান্টারটাকে অ্যাভয়েড করুন। কিছু না পেলে, অর্থাৎ আপনি কোনো জায়গায় কোনো বুকিং না পেলে তবেই শুধুমাত্র ক্যান্টার বুক করবেন। এবার বুকিং রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত, বুকিং করার জন্য প্রথমে অ্যাট্রাকশানে যাবেন এবং তারপরে হাউ টু বুকে গিয়ে ক্লিক করবেন। হাউ টু বুকে ক্লিক করার পর এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে স্টেপ বাই স্টেপ বুকিং গাইড দেওয়া আছে। দ্বিতীয়ত, 45 দিন আগে থেকে বুকিং ওপেন হয় নেক্সট 7 দিনের জন্য। তাই আপনারা যে দিনের জন্য বুকিং করতে চাইছেন তার অ্যাটলিস্ট 2 মাস আগে থেকে রেগুলার বেসিসে পোর্টালটা চেক করবেন। তাহলেই আপনি জানতে পারবেন এক্স্যাক্টলি কবে আপনার বুকিংয়ের ডেটটা লাইভ হবে পোর্টালে। তৃতীয়ত, সবথেকে ইম্পর্টেন্ট, জিম করবেট ন্যাশনাল পার্কের সবথেকে ফেমাস জোন হলো ধিকালা জোন এবং এর যথেষ্ট কারণ আছে। প্রথমত, এই জোনেই সবথেকে বেশি টাইগার সাইটিং হয়ে থাকে এবং দ্বিতীয়ত, ধিকালা জোনের ন্যাচারাল বিউটি সবথেকে বেশি। সেই জন্যই অনলাইন বুকিং পোর্টাল ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে নিমেষেই এর সমস্ত নাইট বুকিংয়ের স্লট বুক হয়ে যায়। তাই আপনারা যখন ধিকালা জোনের নাইট স্টে বুক করার চেষ্টা করবেন তার অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে থেকে প্র্যাকটিস করে রাখবেন অনলাইন বুকিংটা কিভাবে করতে হয়, যাতে খুব কম সময়ের মধ্যে আপনারা সেই বুকিংটা সফলভাবে করতে পারেন। বুকিং সফল হলে এই রকম একটা পিডিএফ জেনারেট হবে যাতে আপনাদের বুকিং জোন, গেট অফ এন্ট্রি, ডেট অফ ভিজিট এবং আপনাদের নাম দেয়া থাকবে। এটার একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন। নির্দিষ্ট দিনে যখন আপনি গেট দিয়ে এন্ট্রি নেবেন তখন এটা দেখাতে হবে উইথ ইওর ভ্যালিড আইডি প্রুফ। যে আইডি প্রুফ দিয়ে আপনারা বুকিংটা করেছিলেন সেটাই সঙ্গে রাখবেন। এখানে এবার আমার বুকিং সম্বন্ধে একটু বলে রাখি। আমি 2025-এর 15ই এপ্রিল ধিকালা জোনে নাইট স্টে বুক করেছিলাম। আমার সাথে আমার ওয়াইফ রিয়া এবং ফাদার অ্যান্ড মাদার ইন ল ছিল। 4 জনের একসাথে থাকায় আমি 2টো রুম একসাথে পাইনি। সেই জন্য আমাকে ধিকালা জোনের গ্যারেল এফআরএইচে ডরমেটারি রুম বুক করতে হয়। এছাড়াও 13ই এপ্রিলের জন্য বিজরানি জোনে একটা ইভিনিং সাফারি এবং 14ই এপ্রিল ঝিন্না জোনের একটা ইভিনিং সাফারি আমি বুক করেছিলাম। পারমিট বুক হয়ে গেলে আপনারা সিলেক্ট ভেহিকেলে গিয়ে চাইলে গাড়িটাও বুক করে নিতে পারেন। আর যদি নাও করেন সেক্ষেত্রে সিস্টেম অটোমেটিক্যালি 48 ঘন্টা আগে আপনাদের জন্য একটি গাড়ি এবং ড্রাইভার অ্যালোকেট করে দেবে। পারমিট স্ট্যাটাস চেক করতে চাইলে ফাইন্ড পারমিটে গিয়ে ক্লিক করুন। ডকুমেন্টেশন হয়ে যাওয়ার পর জিম করবেট কী করে পৌঁছাবেন সেটা বলি। জিম করবেট ন্যাশনাল পার্ক আসতে হলে আপনাকে সবার আগে রামনগরে আসতে হবে। রামনগর রেল ও সড়ক এই দুই মাধ্যমে ওয়েল কানেক্টেড। আমি জিম করবেট আসার জন্য প্রথমে হাওড়া থেকে 12301 আপ রাজধানী এক্সপ্রেস করে নিউ দিল্লি স্টেশনে আসি এবং তারপর নিউ দিল্লি থেকে ক্যাব নিয়ে রামনগর পৌঁছাই। নিউ দিল্লি থেকে রামনগরের ডিস্টেন্স প্রায় 260 কিলোমিটার এবং ক্যাবে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা মতো। আমি এই ক্যাবটা taxibazaar.in থেকে বুক করি। আমরা 4 জন ছিলাম এবং সঙ্গে লাগেজ থাকায় একটা বড় গাড়ি অর্থাৎ আর্টিগা বুক করেছিলাম, যার জন্য আমাদের দিতে হয়েছিল 4,500 টাকা। এর মধ্যে 500 টাকা অনলাইনে বুক করার সময় দিতে হয়েছিল এবং বাকি 4,000 টাকা যখন রামনগর পৌঁছলাম তখন ডাইরেক্ট ড্রাইভারকে দিয়েছিলাম। নিউ দিল্লি থেকে সড়ক পথে রামনগর যাওয়ার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের হোটেলের নাম ছিল লেরুই, যেটা রামনগর ক্রস করে আরও 8 কিলোমিটার যেতে হয়। 12ই এপ্রিল আমাদের চেক ইন ডেট ছিল আর 15ই এপ্রিল ছিল চেক আউট ডেট। আগেই বলেছি আমার সাথে আমার ওয়াইফ রিয়া এবং আমার ফাদার অ্যান্ড মাদার ইন ল গিয়েছিলেন, তাই আমরা 2টো রুম বুক করেছিলাম। এই হোটেলের রুমগুলো খুবই স্পেসিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন। হোটেল স্টাফদের ব্যবহারও বেশ ভালো এবং সঙ্গে ছিল একটা ক্লিন সুইমিং পুল। 12 থেকে 15 এই 3 দিনের 2টো রুমের টোটাল ট্যারিফ নিয়েছিল প্রায় 18,000 টাকা, রাফলি 3,000 টাকা পার ডে পার রুম। এর সাথে বাফেট ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমরা যখন হোটেলে পৌঁছাই তখন প্রায় বিকেল হয়ে গেছে, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে হোটেলটা একটু এক্সপ্লোর করতে বেরোলাম এবং তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। 13ই এপ্রিল ঘুম থেকে উঠে সকালে একটু মর্নিং ওয়াক করতে বেরোলাম। এটা এখন কাইন্ড অফ আমার অভ্যেসের মধ্যে দাঁড়িয়েছে যে কোনো নতুন জায়গায় আমি যদি থাকি তাহলে সকালে একটু হাঁটতে বেরোই। এতে 2টো জিনিসের সুবিধা হয়। এক, আপনি ওই আশপাশের পরিবেশ সম্বন্ধে আপনি জানতে পারেন। আরেকটা জিনিস, আপনি যদি সকালে হাঁটতে বেরোন তাহলে আশেপাশের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো সম্বন্ধেও আপনি ওয়াকিবহাল হবেন। তাতে
কখনো যদি আপনাকে ওই অঞ্চল থেকে আশেপাশের কোনো জায়গায় যেতে হয়, তাহলে কোথায় থেকে গাড়ি বুক করবেন বা কোথায় কি খাবার পাওয়া যায় সেই সম্বন্ধে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকবে। মর্নিং ওয়াক সেরে যখন রুমে ফিরলাম তখন দেখলাম হোটেলের বাফেট ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। বাফেট ব্রেকফাস্টের মেনু দেখে আমার তো পুরো দিল খুশ হয়ে গেল। তাই যতটা সম্ভব হয় পেট পুরে খেলাম, তারপরে সুইমিং পুলের দিকে নামলাম। সুইমিং পুলে ১-১.৫ ঘন্টা জলকেলি করে আমরা রেডি হয়ে নিলাম, কেননা আজ আমাদের প্রথম সাফারি আছে ইভিনিংয়ে বিজরানি জোনে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, আপনি রামনগরে যখন হোটেলটা বুক করবেন চেষ্টা করবেন তার যে লোকেশন সেটা আপনি যে যে জোনে সাফারি করবেন তার যে এন্ট্রি গেট তার থেকে ৪-৫ কিলোমিটারের মধ্যেই যেন হয়। এতে আপনি যখন সাফারির জন্য যাবেন বা আপনার কাছে যখন ড্রাইভারের ফোন নাম্বার চলে আসবে, আপনি যদি তাকে ফোন করেন সে আপনাকে হোটেল থেকেই পিক করবে। এর বেশি ডিস্টেন্স হয়ে গেলে সেক্ষেত্রে ওরা কিন্তু অনেকটাই এক্সট্রা চার্জ করে। ইনফ্যাক্ট আপনার যাওয়া আসার জন্য যে টাইমিংটা থাকবে সেটা কিন্তু আলটিমেট আপনার সাফারি টাইম থেকেই মাইনাস হবে। यहाँ से जंगल नेचुरल जंगल है वो यहाँ से स्टार्ट हुआ जो पीछे आपने देखा ड्राइव वो प्लांटेड था सब नेचुरल स्टार्टेड आगे अंदर और जाएंगे तो और नेचुरल दिखेगा। জঙ্গলে ঢুকে প্রথম যার দর্শন পেলাম তিনি হলেন স্বয়ং হনুমান বা ইন্ডিয়ান লাঙ্গুর, এবং তারপরে একটা মস্ত উইয়ের ঢিবি। বেশ কিছু সময় সাফারি করার পর আমরা পৌঁছালাম আমাদের প্রথম স্টপ বিজরানি ফরেস্ট রেস্ট হাউস। আপনারা চাইলে বিজরানি ফরেস্ট রেস্ট হাউসেও নাইট স্টে বুক করতে পারেন। সেক্ষেত্রে সেই দিন যে দিনের জন্য আপনি নাইট স্টে বুক করছেন সেই দিনের একটা ইভিনিং সাফারি এবং তার পরের দিনের মর্নিং সাফারি এই নাইট স্টের সাথে ইনক্লুড থাকবে। ফরেস্ট রেস্ট হাউস থেকে 10 মিনিটের ব্রেক নিয়ে যখন আমরা আবার সাফারি শুরু করলাম, সবার আগে চোখে পড়ল একটা জ্যাকেল অর্থাৎ শিয়াল। জানেন, এইগুলো আগে আমাদের বাড়ির আশপাশেই দেখা যেত, বাট মডার্ন আরবানাইজেশনের দৌলতে তাদেরকে আর দেখা যায় না, এখন তারা লুপ্তপ্রায়। আরও কিছুটা যাওয়ার পর চোখে পড়ল বেশ কিছু ময়ূর, তারপর ওয়াইল্ড বোর বা বন শূকর, এবং তারপর ইন্ডিয়ান হক ডিয়ার। জঙ্গলের মধ্যে এইরকম কৃত্রিমভাবে তৈরি করা বেশ কিছু জলাশয় আছে। যখন প্রবল গরমে আশেপাশের জলাশয়ের জল শুকিয়ে যায় তখন এই কৃত্রিম জলাশয়ে ট্যাঙ্কারে করে জল এনে রাখা হয়, যাতে এখানকার বন্য প্রাণীরা অ্যাটলিস্ট জলটুকু পেয়ে থাকে। এরপর চোখে পড়ল একটা সুন্দর ছোট্ট কচ্ছপ বা যাকে বলা হয় ট্রাইক্যারিনেট হিল টার্টেল। এটা অলমোস্ট আমাদের সাফারির গাড়ির সামনে চলে এসেছিল। কচ্ছপকে বিদায় দিয়ে আরেকটু এগোতেই চোখে পড়ল বার্কিং ডিয়ার। সাফারি শেষ করে যখন জঙ্গল থেকে বেরোবো তখন বেরোনোর ঠিক আগে চোখে পড়ল কিছু স্পটেড ডিয়ার।
জিম করবেটে এসে প্রথম সাফারি করে যখন বাঘের দেখা পেলাম না, তখন একটু হতাশ হয়েছিলাম। তাই বাঘের ছবির সাথেই নিজেদের ছবি তুললাম। এরপর হোটেলে ফ্রেশ হয়ে আমরা গেছিলাম ভিলেজ বাটিকা বলে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে ডিনার করতে। ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই, ইটালিয়ান সব রকমের ডিশই পাবেন এবং প্রাইসও মোটামুটি রিজনেবল। বাট দ্য বেস্ট পার্ট ইজ এখানকার যে অ্যাম্বিয়েন্স উইথ লাইভ মিউজিক। से निगाहें हटा लो, हमें जिंदा रहने दो। ऐ हुस्न वालो, काली काली जुल्फों के फंदे न डालो, काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो। ऐ हुस्न वालो। ডিনার করে বাগমামার কাছে পয়সা দিয়ে আরও কিছু ছবি তুলে রুমে ফিরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালটা শুরু হলো ভোলাকে দেখে। অভ্যেস মতো আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি। দেখি রাস্তার ধারে একটা চায়ের দোকানে ভোলা চায়ের দোকানে যে বিস্কুটগুলো আছে তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। অগত্যা একটা পার্লে-জি বিস্কুট কিনে ভোলাকে খাইয়ে আমি আমার গন্তব্যস্থলের দিকে আবার হাঁটা দিলাম। আজ যাচ্ছি নদীর দিকটা। আমাদের হোটেল লেরুই ধিকুলিতে অবস্থিত, যেটা রামনগর থেকে প্রায় 8 কিলোমিটারের ডিস্টেন্স। হোটেলের পাশ দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে, যার নাম কুশি নদী। এই নদীর উপরে একটা সুন্দর সাসপেনশন ব্রিজ আছে। আমার গন্তব্য সেখানে। হোটেল লেরুই থেকে এর ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার। এই হলো সেই সাসপেনশন ব্রিজ যার কথা আমি বলছিলাম। এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এত ভোরে এসছি বলেই জায়গাটা এত ফাঁকা পেয়েছি। মোটামুটি 8টা-9টার পর এখানে কিন্তু বহু মানুষের ভিড় জমে যায়। হোটেলে ফিরে ব্রেকফাস্ট এবং লাঞ্চ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় সাফারি, যেটা ছিল ঝিরনা জোনে। বিজরানি জোনের মতো ঝিরনা জোনে আমি কিন্তু আগে থেকে গাড়ি বা ড্রাইভার বুক করিনি। সিস্টেম অটোমেটিক্যালি 48 ঘন্টা আগে আমার জন্য একটি গাড়ি এবং ড্রাইভার অ্যালোকেট করে দেয়। আমি সেই ড্রাইভার দাদাকে যাওয়ার আগে ফোন করি এবং বলি আমি এই হোটেলে আছি এবং আমাকে এই হোটেল থেকেই পিক আপ করে নিয়ে যাওয়ার জন্য। যার জন্য ড্রাইভার আমার থেকে 500 টাকা এক্সট্রা চার্জ করে। কিন্তু আমার মনে হয়েছে এই 500 টাকাটা দেওয়া যেতে পারে, কেননা আমার হোটেল লেরুই থেকে ঝিরনা জোনের যে গেটের ডিস্টেন্স সেটা কিন্তু অনেকটাই ছিল। अच्छा, जिम कॉर्बेट आने का सबसे बढ़िया वक्त क्या है? यही है, यही वक्त है। अच्छा। और इससे अगला जो महीना आएगा हाँ। वो उससे ज्यादा बम्पर आएगा, और जो उससे आएगा वो उससे बम्पर आएगा, उससे अगला जो आएगा वो बंद हो जाएगा। जुलाई में, जून में। मतलब जून से पहले आप 1 महीने पहले आ जाओ। हाँ। গেটে এসে সবার আগে আমাদের পারমিট চেক হলো এবং পারমিট চেক হওয়ার পর একজন গাইডকে আমাদের সাথে অ্যালোকেট করা হলো। এবার গাইডকে নিয়ে কিছুটা যাওয়ার পরেই সবার আগে যেটা চোখে পড়লো সেটা ছিল একটা হাতির দল, যেটা আমাদের গাড়ির ঠিক পাশেই ছিল। গাড়িটাকে একটুখানি এগিয়ে রাখলাম এবং তারপরে হাতিদের দেখতে লাগলাম। হাতির পর এবার জঙ্গলের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম। হেডফোন যদি ব্যবহার করেন তাহলে
জঙ্গলের যে পাখির ডাকগুলো আছে সেগুলোও স্পষ্ট শুনতে পাবেন। শিকার ছিনিয়ে নেয় ওটা তোমার তো শোনো তাকে সামনে গাড়ির ওপরে পড়ে গেছে। এবার যেটা চোখে পড়লো সেটা ছিল সাম্বার ডিয়ার। ভারতবর্ষের যত প্রজাতির হরিণ পাওয়া যায় তার মধ্যে সব থেকে বড় প্রজাতির হরিণ হলো এই সাম্বার ডিয়ার। কিন্তু বুদ্ধি এদের নেই বললেই চলে। এরা যতক্ষণ না নিজের চোখে বাঘকে দেখবে ততক্ষণ নিজের জায়গা ছেড়ে পলায়ন করে না, তাতে সে যতই শব্দ পাক বা গন্ধ পাক। কিন্তু বাঘ আবার লুকিয়ে শিকার করে, তাই যতক্ষণে এরা বাঘকে দেখতে পায় ততক্ষণে বাঘ এদের খুব সহজেই শিকার করে ফেলে। হ্যাঁ, জল খাওয়ার সময় এসে গেছিল তো বড় না, এই যেটা মেল লড়াই ফাই করবো, মারধর করবো, ওটাও মেল, এটাও মেল। এইটা হলো ঝিরনা জোনের ফরেস্ট রেস্ট হাউস বা এফআরএইচ। আপনি চাইলে এখানেও নাইট স্টে বুক করতে পারেন। প্রত্যেকটা জোনের যে ফরেস্ট রেস্ট হাউসগুলো আছে আপনি যখন সাফারি করবেন তার মধ্যে যে কোনো একটিতে আপনাকে নিয়ে যাওয়া হবে ফর 10 to 20 মিনিটস ব্রেক। ओ बड़ी खतरनाक फाइट होती टाइगर की सर। टाइगर देखने लायक होता है मंजर वो की गाड़ी है। अच्छा टाइगर अगर उस कंडीशन में दोनों में से एक की मृत्यु होने के चांस ज्यादा होते हैं। এবার দেখলাম বেশ কিছু হনুমান মাটিতে বসে আছে। এদেরকে জঙ্গলের ক্যামেরা বলা হয়। আমাদের বাড়িতে যেমন সিসিটিভি থাকে ঠিক তেমনই এরা গাছের ওপর থেকে বাঘ বা যে কোনো শিকারী জন্তু দেখলে নিজেদের মুখ থেকে অ্যালার্ম কল স্টার্ট করে এবং সেটা শুনে নিচে থাকা হরিণরাও অ্যালার্ট হয়ে যায়। ওইদিকে বেরোবো আমরা। হ্যাঁ, আমরা সকালবেলা যখন এসেছিলাম তখন ওই পাশ দিয়ে ঢুকেছিলাম, এবার আমরা এ পাশ দিয়ে যাবো ওইদিকে। আমরা ওই সাইডটা দিয়ে গেছিলাম। সন্ধে হয়ে আসছে, এবার আমাদের জঙ্গল থেকে বিদায় নেওয়ার পালা। গেটের সামনে যখন গিয়ে পৌঁছলাম তখন 6টা বেজে গেছে। সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা গাছে কম করে 30 থেকে 40টা মৌচাক। হোটেলের কাছাকাছি এসে ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করে তার গাড়িটা একটু চালিয়ে নিলাম। এই রকম গাড়ি চালানোর সুযোগ জীবনে আর কখনো হবে কিনা জানি না। আজও বাঘ না দেখার দুঃখে আইসক্রিম খেয়ে রাতে হোটেলে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন অর্থাৎ 15ই এপ্রিল অভ্যেস মতো সকালে হাঁটতে বেরোলাম। আজ গিয়েছিলাম রামনগরের দিকটা। রাস্তায় হাঁটতে হাঁটতে এইরকম একটা সাইনবোর্ড চোখে পড়ল। মনে হলো সত্যিই যদি এরকম হতো তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যেত, কিন্তু হয় ঠিক এর বিপরীত। আজ আমাদের চেক আউট আছে হোটেল রেলওয়ে থেকে এবং তারই সাথে আছে এই ট্রিপের সব থেকে এক্সাইটিং জঙ্গল সাফারি এবং নাইট স্টে ধিকালা জোনে। হাতি, বাঘ, শিয়াল নিয়ে জিম করবেটের সব থেকে জনপ্রিয় ধিকালা জোনের সাফারি এবং নাইট স্টে করার অভিজ্ঞতা জানতে হলে আমার জিম করবেট ভ্রমণের পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখুন। এখনও পর্যন্ত এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে প্লিজ লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।